লেবু গাছে পর্যাপ্ত পরিমাণে যত্ন করার জন্য, প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য একটি মাস কিন্তু বাকি রয়েছে। ডিসেম্বর মাসে পরিচর্যা করা যায় না। যাই হোক, এই সময় প্রতিটা লেবু গাছে ব্যবহার করতে হবে বিশেষ কিছু ওষুধ, বিশেষ কিছু খাবার, বিশেষ কিছু যত্ন এবং সঠিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য কিছু কিছু পরিচর্যা আবার এখন বন্ধ করতে হবে। আসুন দেখে নেই এই নভেম্বর মাসে আমরা লেবু গাছে কী কী ব্যবহার করব এবং কী কী ব্যবহার করব না। আসুন প্রথমে দেখে নেই এই সময় আমরা কী কী উপাদান ব্যবহার করব। 1 নম্বর হচ্ছে খাদ্য হিসেবে কিন্তু আমাদের লাল পটাশ ব্যবহার করতে হবে। সব ধরনের লেবু গাছে কিন্তু এখন লাল পটাশ দিতেই হবে। এবার পরিমাণটা কত হতে পারে? একটি 20 থেকে 25 ইঞ্চি টবে, মানে বড় সাইজের টবে আপনাকে 10 থেকে 15 গ্রাম লাল পটাশ দিতে হবে। 2 নম্বর উপাদানটি হচ্ছে ব্যবহার করতে হবে ফসফরাসযুক্ত খাদ্য বা সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি। যেটি হোক আপনারা কিন্তু এখন ব্যবহার করবেন। সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করলে সেটিও মোটামুটি 15 গ্রাম ব্যবহার করবেন, টিএসপি হলে 10 গ্রাম যথেষ্ট। 1 মুঠি বা আধা মুঠি হলে হবে গোবর সার, 10 গ্রাম সর্ষের খোল, 2 গ্রাম জিঙ্ক এবং 3 থেকে 4 গ্রাম পরিমাণ মোবিন পাউডার ব্যবহার করতে পারবো। যাদের হাতে জৈব অনুখাদ্য রয়েছে, পরশভিটা, বায়োভিটা, আপনারা সেটিও ব্যবহার করতে পারেন, 10 থেকে 12 গ্রাম। যাই হোক, এই 4-5টি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে 5-7 দিন কোথাও ডিকম্পোজ করে নেবেন। তারপর টবের মাটি হালকা কুচিয়ে দিয়ে একটু মাটি চাপা দিন এবং ভরপুর জল দিয়ে দিন। নভেম্বরের ফার্স্ট উইকে একবার এবং লাস্ট উইকে একবার। এই নভেম্বর মাসে কিন্তু আমাদের 2 বার ব্যবহার করতেই হবে। এই খাবারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা গাছের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি এবং পটাশিয়ামের ঘাটতিকে কমিয়ে নিয়ে আসবে। যখন গাছে পটাশিয়ামের ঘাটতি থাকে না, তখন কিন্তু গাছে বেশি পরিমাণে ফুল আসে। এটি কিন্তু শুধু লেবু গাছের জন্য নয়, সব ধরনের গাছে কিন্তু প্রযোজ্য। দর্শক, পটাশিয়ামের ঘাটতি হলে গাছে ফুল তো আসবেই না, যদি এসেও যায় সে ফুল আবার ঝরে যায়। তাই কিন্তু আমরা লাল পটাশ বা এমওপি ব্যবহার করব। তারপর রয়েছে ফসফরাস। ফসফরাসও গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসে এবং সেই সঙ্গে শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। যখন গাছের শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হবে, সেই শিকড় প্রচুর পরিমাণে খাদ্যরস শোষণ করবে এবং আমাদের গাছে পুষ্টিরস সরবরাহ করে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সহায়তা করবে। তারপর রয়েছে জিঙ্ক এবং অনুখাদ্য। দর্শক, এই জিঙ্ক, বোরন, এই যে অনুখাদ্যগুলো, এরা কিন্তু অল্প পরিমাণে প্রয়োজন পড়ে, কিন্তু এদের ঘাটতিতে গাছে কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। মানে গাছের শাখা প্রশাখার বৃদ্ধি সঠিকভাবে হবে না, গাছ অসুস্থ হয়ে পড়বে, অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে না, তবে তো আমাদের চাষ ব্যবস্থা চলবে না। তাই কিন্তু আমরা এখন অল্প একটু জিঙ্ক এবং অনুখাদ্য ব্যবহার করব। অনুখাদ্যের মধ্যে হচ্ছে যেমন ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, সালফার, বোরন, জিঙ্ক, এই ধরনের উপাদান। দর্শক, এই ধরনের উপাদান কিন্তু গাছের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিগুলোকে কমিয়ে নিয়ে আসবে। নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি মানে গাছের পাতা অপরিণত তৈরি হওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ছোট আকার তৈরি হওয়া, অসুস্থ পাতা তৈরি হওয়া, সময় মতো গাছের শাখা প্রশাখার বৃদ্ধি না হওয়া, এই যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবে। তাহলে এখন কিন্তু আমাদের জিঙ্ক ব্যবহার এবং অনুখাদ্য ব্যবহার কিন্তু মাস্ট। অনুখাদ্য হিসেবে আমরা মোবিন পাউডার অবশ্যই ব্যবহার করতে পারি, বা জৈব অনুখাদ্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর জিঙ্ক হিসাবে জিঙ্ক 21% অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, সব ধরনের গাছের কিন্তু একটি প্রবৃত্তি হচ্ছে যখন সে ফুল নিয়ে আসবে, সেই সঙ্গে নতুন করে ছোট একটি শাখা গজাবে, শাখার মাথায় কিন্তু ফুল থাকবে। এখন গাছ যদি ওই সমস্ত অনুখাদ্যের ঘাটতিতে ভোগে, সে তো নতুন করে বাড়ার জন্য শাখাই তৈরি করবে না, ফুল আসবে কোত্থেকে? তখনই কিন্তু আমাদের গাছ কম পরিমাণে ফুল এবং কম পরিমাণে ফল নিয়ে আসবে। আর তাই ফুল আসার আগে এই ধরনের ডিফিসিয়েন্সি গাছ থেকে পুরোপুরি বিদায় করে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে নভেম্বর মাসে কিন্তু আমাদের গাছে কয়েকটি বিশেষ জিনিস স্প্রে করতে হবে। প্রথম স্প্রেটি হচ্ছে গাছে রোগ পোকার জন্য একটি কম্বিনেশন ওষুধ। সেখানে থাকবে ভালো একটি কীটনাশক এবং ভালো একটি ছত্রাকনাশক। দেখুন, এখন তো মোটামুটি সন্ধ্যায় কুয়াশা পড়ে, সকালে কুয়াশা পড়ে,
মাঝে মধ্যে আবার হালকা একটু বৃষ্টিও হয়ে যায়, যেমন একটু আগে বৃষ্টি হয়ে গেল। এই যে আবহাওয়াটা, এই আবহাওয়ায় কিন্তু ছত্রাকের জন্ম হয় বেশি পরিমাণে। আমাদের গাছ যদি ছত্রাকে আবৃত থাকে, সেই গাছে অল্প পরিমাণে ফুল আসবে, বা সেই ফুল থেকে ফলও পরিণত হবে না, ফুল আগে থেকে ঝরে যাবে। তাহলে আগে থেকে যদি আমরা ছত্রাকনাশক দিয়ে গাছকে একটু পুষ্ট করে রাখতে পারি বা নিরোগ করে রাখতে পারি, সেক্ষেত্রে বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে, এখন গাছে কিন্তু বিভিন্ন পোকা টোকা দেখা যায়, আর এই সময়টাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে শাখা গজাতে দেখা যায়। আমার অনেক গাছে কিন্তু শাখা হয়েছে, এই দেখুন এই গাছগুলো প্রচুর পরিমাণে শাখা। যখনই লেবু গাছে শাখা গজাবে তখন কিন্তু চলে আসে লিফ মাইনার এবং নানাবিধ পোকা। তাদেরকে দমন করার জন্য কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হয়। তাহলে এই প্রথম স্প্রেটি আমরা এইভাবে করতে পারি। আপনি 2 গ্রাম সাফ নিলেন বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক নিলেন, সেই সঙ্গে আপনি 1 থেকে 1.5 গ্রাম বা 1.5 ml প্রোফেক্স সুপার বা প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নিলেন, একত্রে গুলে বিকেলবেলায় গাছে স্প্রে করে দিন। আজকে নভেম্বরের ফার্স্ট উইক ধরুন একবার, মাঝামাঝি একবার এবং লাস্ট একবার। 1 মাসে 3 বার আপনাকে কিন্তু স্প্রে করতে হবে যদি আপনি গাছের সুস্থতা চান। সুস্থ গাছ কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে। 2 নম্বর হচ্ছে, এই সময় কিন্তু একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। যে সমস্ত গাছে এখন পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে, যেমন আমার এই গাছগুলো দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু ফলন রয়েছে। তো এমন গাছ কিন্তু আপনাদের বাগানও রয়েছে। যে সমস্ত গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে, সেই সমস্ত ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য গাছ কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি খরচ করে থাকে। তাই দেখবেন সে সমস্ত গাছে অধিক পরিমাণ শাখা পোশাকও কিন্তু গজাচ্ছে না, গজাচ্ছে তুলনামূলকভাবে কম। আর যেই গাছে ফল নেই সেই গাছে শাখা পোশাকা হচ্ছে বেশি। যাই হোক, এখন যদি আমরা একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি, গাছ কিন্তু সেই ধরনের এনার্জি এই সমস্ত অনুখাদ্য থেকে সংগ্রহ করবে এবং পরবর্তীর জন্য কিন্তু ও তৈরি হবে। তাই নভেম্বর মাসে অন্তত পক্ষে 2 বার আমরা ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করব। টবের মাটি তো দিয়েছি, গাছেও স্প্রে করব। এই 2 ধরনের খাদ্যে কিন্তু আমাদের গাছ পুষ্ট থাকবে, পরবর্তীতে অধিক পরিমাণে ফুল আসতে কোনো বাধা থাকবে না। গাছে স্প্রে করার জন্য আমরা মোমোমিন পাউডার ব্যবহার করতে পারি, বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারি, বা বায়োজাইম ব্যবহার করতে পারি। তবে মনে রাখবেন, আগে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন, তার 2 থেকে 3 দিন পর অনুখাদ্য স্প্রে করবেন। 3টি উপাদান একত্রে স্প্রে করবেন না। এবার 4র্থ নম্বর কাজটি হচ্ছে গাছের কিছু ছাঁটাই। দর্শক, যে সমস্ত গাছে এখন পর্যাপ্ত পরিমাণে ফল রয়েছে, হয়তো ফল পরিপক্ক হয়নি, আমরা কি সে সমস্ত ফল কেটে বাদ দিয়ে দেব নতুন ফলের জন্য? তা কিন্তু নয়। দেখুন, ছাঁটাই 2 ভাবে করা যায়। যে গাছে ফল নেই সেই গাছে প্রয়োজনীয় শাখা প্রশাখার জন্য ছাঁটাই করা যায়। সেই সঙ্গে যে গাছে ফল রয়েছে, যখন ফল ম্যাচুরিটি হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, ফল হারভেস্ট করার সময় ফল সমেত কিছু ডাল কেটে গাছের ছাঁটাই করা যায়। আর আরেকটি প্রসেস হচ্ছে, যে ডালে ফল হবে, যদি শুধু ফলটি আমরা ছিঁড়ে রাখি, সে বোটাটি যদি গাছের মধ্যে লেগে থাকে, সেই সমস্ত গাছে কিন্তু কম পরিমাণে ফুল আসে। তাই আপনাকে ফল হারভেস্ট করার সময় ছাঁটাই অবশ্যই সারতে হবে। তারপর রয়েছে কিছু অর্ধমৃত, ক্যাঙ্কার আক্রান্ত, ডাইব্যাকটেরিয়া আক্রান্ত ডাল, বা কোনো ডাল অনেকটা লম্বা হয়ে অন্য গাছের উপরে গিয়ে পড়েছে, তেমন ডালকে একটু ছাঁটাই করে দিলে সেটি ছাদ বাগানের জন্য কিন্তু একটা আদর্শ গাছ হয়, আবার সেই গাছে অধিক পরিমাণে ফুলও আসে। তাই যারা গাছ এখনও ছাঁটাই করেননি, তারা এই সময় সামান্য প্রুনিং সারতে পারবেন, এবং যে গাছে প্রচুর পরিমাণে ফলন রয়েছে, ফল তোলার সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাছের হালকা প্রুনিং সারতে পারবেন। কিন্তু যে গাছ সুস্থ, স্বাভাবিক ডালপালা নিয়ে বেড়ে চলেছে এবং গাছে ফল ফুলও নেই, সেই সমস্ত গাছের প্রুনিংয়ের প্রয়োজন নেই। যখন আমরা গাছের ডাল কাটব, সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে ছত্রাকনাশক লাগিয়ে দিব এবং গাছে ছত্রাকনাশক স্প্রে করব। লেবু গাছ থাকবে আর রোগ থাকবে না, তা কিন্তু হয় না। লেবু গাছে ডাইব্যাক এবং ক্যাঙ্কার সবসময় হয়ে থাকে। আমরা যদি সময় মতো গাছে ছত্রাকনাশক স্প্রে করি, সেক্ষেত্রে ক্যাঙ্কার সেরে যায়। আপনাদের হাতে টাটা ব্লাইটক্স বা কপারযুক্ত ছত্রাকনাশক থাকলে
সেটি স্প্রে করে দেবেন। এমিস্টার টপ ব্যবহার করে দিলেও ক্যাঙ্কার সেরে যায়। আর যেই গাছ ডাইব্যাকটে আক্রান্ত সেই গাছের শিকড়ে ব্যবহার করবেন ছত্রাকনাশক এবং আক্রান্ত ডাল গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আক্রান্ত বেশি হলে, শিকড়ে পচনজনিত সমস্যা হলে এ সময় গাছটি রিপোর্ট করে দিতে পারবেন। আর যদি গাছ সুস্থ থাকে বা আপনি 1 থেকে 1.5 বছর আগে গাছ রিপোর্ট করে থাকেন, সেই গাছ রিপোর্ট করার প্রয়োজন নেই। সাইডের মাটি কিছুটা তুলে খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দিন এবং টবের মাটিতে ব্যবহার করে দিতে পারেন চুন। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম চুন গুলে ব্যবহার করে দিন। তার 7 দিন পর 2 গ্রাম হিউমিক অ্যাসিড গুলে ব্যবহার করে দিন। শিকড় সুস্থ হয়ে যাবে, ডাইব্যাকটের মতো সমস্যাও আর আসবে না। গাছ আবার ধীরে ধীরে নিজেকে সারিয়ে তুলবে এবং সময় মতো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। 6 নম্বরে হচ্ছে গাছ থাকবে এখন ডাইরেক্ট সানলাইটে। সানলাইটে এই জন্য রাখতে হবে, গাছের এখন প্রপার পুষ্টি প্রয়োজন। গাছ পুষ্ট থাকবে, তার পাতা থাকবে গাঢ় সবুজ, আর তখনই কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে। ফ্যাকাশে পাতা, ক্লোরোসিসে আক্রান্ত পাতা, ওই ধরনের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে না। দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ থাকে এমন একটি স্থানে গাছ নিয়ে রাখবেন। এবার আসুন দেখে নেই নভেম্বর মাস থেকে লেবু গাছে কি কি করা যাবে না। 1 নম্বর হচ্ছে অযথা গাছের ছাঁটাই ফাটাই করবেন না। গাছ সুস্থ সতেজ রয়েছে, অপ্রয়োজনীয় শাখা প্রশাখা নেই, তাহলে গাছ ছাঁটাই কোনো প্রয়োজন নেই। গাছকে বাড়তে দিন, গাছকে সুস্থ থাকতে দিন। 2 নম্বরে হচ্ছে গত বছর গাছ রিপোর্ট করেছি, আগামী ফেব্রুয়ারি মাসে ফুল আসবে, তাই এবার আবার রিপোর্ট করে দিব। অতটা করার প্রয়োজন নেই। লেবু গাছের বারবার রিপোর্ট করতে হয় না। লেবু গাছ সাধারণ একটু রুট বান্ডিং পছন্দ করে। 3 নম্বরে হচ্ছে অপ্রয়োজনীয় নাইট্রোজেনযুক্ত সার এখন ব্যবহার করবেন না। বিশেষ করে অনেকে আমরা ডিএপি ব্যবহার করে দিই, ইউরিয়া ব্যবহার করে দিই, সেসব করতে যাবেন না। অত্যাধিক পরিমাণে গোবর সারও এখন দেবেন না, অল্প পরিমাণে দেবেন, 1 মুঠি দেবেন। অত্যাধিক নাইট্রোজেনযুক্ত সার গাছকে বাড়িয়ে নেয় ঠিকই, কিন্তু সেই গাছে আবার ফুল ফল কম আসে, ফুলকেও ঝরিয়ে দেয় শুধু বাড়ার প্রবণতার জন্য। অল টাইম গাছের ফলকে ধরে রাখার জন্য আমরা বহু ক্ষেত্রে গাছ কিন্তু শেডের নিচে রেখে দিই, যেমন আমি গাছটি রেখেছি। তো দর্শক, এই গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে, এই ফল রোদে যেন ঝলসে না যায় সেজন্য কিন্তু আমরা শেডের নিচে রাখি। এই ফলটি ঝলসে গিয়েছে, 2-4টে ফল ঝরেও গিয়েছিল, কিন্তু এখন থেকে আর শেডের নিচে রাখা যাবে না। আমি আজকেই গাছটি ডাইরেক্ট সানলাইটে নিয়ে রাখবো। অনেকে আমরা খাবার দেওয়ার নাম করে বারবার টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে খাবার দিই। বারবার টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে খাবার দেবেন না। যখন দিয়েছেন, এখন থেকে সামান্য আগাছা পরিষ্কার করে খাবার দিয়ে মাটি চাপা দিতে পারবেন। শিকড় কেটে বা সামান্য খুঁচিয়ে মাটি তুলে তারাই খাবার দেবেন যারা গাছটি বিগত 2 বছর রিপোর্ট করেননি। অযথা বারবার শিকড় কাটলে শিকড়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, গাছে কম পরিমাণে ফুল আসার সম্ভাবনা থাকে। লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য অনেকে আমরা পিজিআর ব্যবহার করি। দর্শক, পিজিআর ব্যবহার করব আমরা জানুয়ারির ফার্স্ট উইকে, এই সময় ব্যবহার করব না, কারণ লেবু গাছে ফুল আসতে এখনও কিন্তু 2 থেকে 2.5 মাস দেরি রয়েছে। কিছু কিছু গাছে আবার জানুয়ারি মাসে ফুল চলে আসে। যাই হোক, ডরমেন্সির সময় যেমন আমরা পিজিআর ব্যবহার করব না, এখনও পিজিআর ব্যবহার করব না। পিজিআর ব্যবহার করব জানুয়ারির ফার্স্ট উইকে। সে আপনি মিরাক্লোন ব্যবহার করেন, প্যানোফিক্স ব্যবহার করেন, বুস্টার 2 ব্যবহার করেন, পছন্দটা আপনার, কিন্তু এখন ব্যবহার করবেন না। সর্বশেষ হচ্ছে, যে গাছে ফল রয়েছে সেই ফল যদি আপনার পরিপক্ক হয়ে যায় এই মাসের মধ্যে, তবে কিন্তু আপনি ফলগুলো তুলে নেবেন। ফল পরিপক্ক হওয়ার পরও যদি আপনি গাছে রেখে দেন, সেই সমস্ত গাছে কম পরিমাণে ফুল আসবে। ফলকে তুলে অন্ততপক্ষে 1 থেকে 1.5 মাস গাছকে রেস্ট দিতে হবে, তারপরেই দেখবেন গাছ প্রচুর পরিমাণে আবার নতুন ফুল নিয়ে আসবে আর আমাদের ভরিয়ে রাখবে বিভিন্ন ফল দিয়ে। এই পদ্ধতি অবলম্বন করে আমি আমার প্রতিটা গাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লেবুর ফলন পাই। এটি হচ্ছে আমার নাগপুর, এটা অল টাইম। তাছাড়া আমার দার্জিলিং জায়েন্ট রয়েছে, বাই ওয়ান মালটা রয়েছে, এবং প্রচুর পরিমাণে কাগজি এবং দেশি লেবু রয়েছে। প্রতিটা গাছে আমার ভালো ফলন হয়। এই ধরনের পরিচর্যা আমি সবসময় করে থাকি। দর্শক, যে পরিচর্যা করে আমি সাকসেস, আমি কিন্তু সেটি শেয়ার করলাম। আপনারা মানুন, আপনারা অবশ্যই সাকসেস হবেন।
তো ধন্যবাদ দর্শক। লেবু চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব অবশ্যই দেখে নেবেন। এতে লেবু চাষ একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।